হৃদ মায়ার প্রেমগাথা খণ্ডাংশ লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা ৪ মায়া নিখোঁজ গোটা ২ দিন পার হতে চলল। মায়ার খোঁজ না হৃদ করতে পারল আর না সুফিয়া খান। মায়ার পরিবারের মায়ার নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান। যখন চারদিকে হুলস্থুল পাকিয়েও হৃদ মায়ার সন্ধান করতে পারছিল না, তখন মায়ার খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তক্ষুনি ঢাকা ছুটে আসলো মায়ার খোঁজে। সঙ্গে মায়ের বাবা, মা ও চাচা জামাল সাহেবও এসেছেন। খবর পেয়ে আরাফ খান, হেনা খান, রাদিফ, নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে। লন্ডনে থাকা আয়ান, জুইকেও একই খবরটা দিল ফাহাদ। শালির নিখোঁজ খবর পেয়ে ফাহাদ মুক্তা আর তার বাবা মাকে নিয়ে অবস্থান করেছে হৃদের বাড়িতে। হৃদ মায়ার খোঁজে দিশেহারা, পারছে না আকাশ পাতাল এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে। চারপাশে হুলস্থুল পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে। রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ার খোঁজে। মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরের সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে সে নিজে রেন্ট করেছে। সন্দেহজনক লোকেদের থানায় আটকে রেখেছে। নির্ঘুম রাতে হৃদ পুরো শহরে যেন চিরুনি তল্লাশি করেছে মায়ার। আরিফ, রাদিফ, নিহাল খান তারাও হৃদের মতোই মায়ার খোঁজে দিশেহারা। শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন। মায়ার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে। মায়া নিখোঁজ হওয়ার খবরটা সকালের নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে। যে বা যারা মায়ার সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। রাত ৩টা বেজে ১ মিনিট। রাত প্রায় শেষের দিকে। হৃদ গাড়ির ডিকিতে পা ঝুলিয়ে বসে আছে। বাম হাতের কবজিতে রক্তের দাগ। সেই হাতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেটে অনবরত টানছে। হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না, এটা তার পছন্দ না। কিন্তু এই মুহূর্তে হৃদ ব্যস্ত সিগারেটের টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদ খান কতটা অস্থির ও উত্তেজিত। তোলপাড়। হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে। অন্ধকারে খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ির সঙ্গে হৃদের কালো মার্সিডিজটাও। তাতে হৃদ পা ঝুলিয়ে বসে আছে। রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ২০-৩০ জন পুলিশের সঙ্গে হৃদের ছেলেপেলে ও বডিগার্ডরা। বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরত্বে। হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারছে সন্দেহের বশে। মায়ার সন্ধান তাদের কাছে থাকতে পারে, এমনটা হৃদের ধারণা। নিহাল, রাদিফ, ফাহাদও এই রাতে উপস্থিত। হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়েছে দুপুর থেকে। এর মাঝে একজন ছেলে হকি স্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল, আর মাইরেন না ভাই, আর মাইরেন না, আল্লাহ আস্তে মাফ কইরা দেন। আমি কইতাছি মায়েরারে আমরা কই বিক্রি করছি, জানে মাইরেন না ভাই, প্রাণ ভিক্ষা দেন। হৃদের ছেলেপেলের মাঝে উত্তেজনা দেখা গেল, কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গী মন্টু ঠেকিয়ে উঠে বলল, শুয়োরের বাচ্চা, কইলি কেন? এমনি কতক্ষণ মাইরা আমগো জানে ছাইরা দিত, এখন তোরলে গামগো হকগুলের জানে মরমু। এই কুত্তার বাচ্চারে কেডা দলে লইছিল, হ্যার লেগা ফাইসা গেছি। মন্টুর মুখ বরাবর ভারী হকি স্টিক পড়তেই ছিটকে পড়লো রাস্তায়। আঘাতটা করেছে রাদিফ, সে এখানেই দাঁড়িয়েছিল। বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকি স্টিক তুলে আঘাত করেছে। দুর্বল ছেলেটি কাশেম, সে রাদিফকে আঘাতের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, স্যার স্যার, আমারে মাইরেন না, আমি সব কমু আপনা করে, আমি হাগো দলে নতুন, আমারে মাইরেন না। রাদিফ চিৎকার করে ডাকলো হৃদকে, চেঁচিয়ে বলল, হৃদ ভাই, ভাবির খোঁজ পেয়েছি। ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে,
তুমি একটু এদিকে আসো। রাদিফের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তে উত্তেজিত হয়ে গেল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তে একত্রে হয়ে গেল বখাটে গুন্ডাগুলাকে ঘিরে। অথচ হৃদের তখনও জায়গা পরিবর্তন হলো না, আর না নড়ল। অনবরত সিগারেট টেনেই যাচ্ছে, যেন মনে হচ্ছে বউয়ের খোঁজের থেকেও বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা। হৃদকে নড়তে না দেখে রাদিফ কাশেম ছেলেটির কলার চেপে ধরে দাঁড় করালো। কাশেম ছেলেটি ভয়ে দুহাত জোর করে হাউমাউ করে কেঁদে আহাজারি করতে লাগলো। স্যার, আমারে মাইরেন না, আমি সব সত্যি কইতে রাজি, আমারে মাফ কইরা দেন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, ও স্যার। আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধের শার্ট চেপে দুজনে মিলে টেনে কাশেমকে হৃদের সামনে ফেললো। পুলিশ কমিশনার মতিউর রহমান কাশেমের পিঠে পুলিশের মোটা কালো লাঠি দ্বারা আঘাত করে বলল, বল মেয়েটিকে কি করেছিস তোরা? মেয়েটি এখন কোথায়? কাশেম দুহাতে মতিউর রহমানের পা জড়িয়ে আহাজারি করে বলল, স্যার, কাল সকালের আমরা একটা মাইয়ারে কিডন্যাপ করি রাস্তা থেকে। মাইয়াটা দেখতে মেলা সুন্দর আছিল, তয় আমি মাইয়াটার মুখ তেমন দেখবার পাই নাই, তয় মাইয়াটার হাত পা দেখা বুঝবার পারছিলাম মাইয়াটা মেলা সুন্দর। স্যার, আমরা একটা দল আছে ডেভিড নামে, এই দলে আমরা হইলাম লোকাল গুন্ডা। আমগরে দিয়া রাস্তা থেকে পোলা মাইয়া উঠানো হয়, এরপর পোলাগুড়ে তাগো পরিবার থেকে ফোন কইরা মুক্তিপণ লইয়া ছাইরা দেই, আর মাইয়াগুলারে আমরা বেচা দেই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায়। কাল্লা একটা মাইয়ারে আমরা গুলশানের সড়ক থেকে উঠাইয়া এরপর ওই মাইয়াটারে পুরান টাকা নিষিদ্ধ গলিতে বেচা দিছি বড় এক দালালের কাছে। কাল্লা গলির থেকে বাইরের সময় দেখছিলাম ওই মাইয়াটারে আরেক পার্টির কাছে বেচে দিছে নতুন মাল হওয়ায়। নিষিদ্ধ পল্লীতে নতুন মায়াগোর মেলা চাহিদা, রাতে 2-3টা কাস্টমারও থাকে নতুন মায়াগোর লেগা। তবে আমি দেখছিলাম ওই মায়ের একজন বয়স্ক লোক কিনা লয়া গেছে হার লেগা। সকালে আমগরে খবর দিছিল ওইখানে যাওয়ানের লেগা। আমগরে ডাইকা নিয়া কইল তগরে কাল্লার মায়ারের মতন কুচি কুচি আরো কয়না মায়া জোগাড় কইরা দিতে, তাইলে বেশি টিহা দিব। এই ফাঁকে কাল্লার মায়াটারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে। জোরাজুরি করণের লেগা মায়াটার অবস্থা খারাপ আছিল। এরপর আমি আর কিছু জানি না স্যার, আমারে মাফ কইরা দেন। কাশেমের কথায় সকলের মাঝে অজানা ভয়, আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল। ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটি যদি মায়া হয় তাহলে? দম বন্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না। অজানা ভয়ে বুক কাঁপছে সবার। ছেলেটির কথায় সকলেই হৃদের দিকে তাকালে হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য। অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব। সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরো ঘন ঘন ধোঁয়া উড়াতে দেখা গেল। আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ার একটি ছবি ধরে বলল, এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি? এই মেয়েটা ছিল দেখতো। ভীত ভঙ্গিতে কাশেম ফোনের মেয়েটিকে দেখে বলল, স্যার, আমি মাইয়াটার মুখ তেমন ভালো করে দেখবার পারি নাই, তয় এই মাইয়াটা লাহান আসিল কাল্লার মাইয়াটা, মনে হয় এই মাইয়াটাই আসিল। কাশেমের অনিশ্চিত বাণীতে এক একজনের উত্তেজনায় গলায় শুকিয়ে কাঠ। এর মাঝে হৃদ লাফিয়ে নামলো গাড়ি থেকে, হাতের সিগারেট পিষে বলল, গাড়ি বের কর আসিফ, কুইক। জি ভাই, কিন্তু এই ছেলেটাকে কি করব? হৃদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল, ওরে গাড়িতে ওঠা। কমিশনার সাহেব, আপনার পুলিশের ফোর্স বাড়ান, পুরান ঢাকা রেড করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেলে আরো 10 মিনিট পূর্বেই। কাশেমের তথ্য অনুযায়ী গাড়িটা থামলো শুনশান রাস্তার একটি গাড়ির মোড়ে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই, তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড়লোকি প্রাইভেট কার দেখা গেল। নিষিদ্ধ পল্লীর সামনে এসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোক হয়ে থাকে। খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে রাস্তায় শরীর ফেলে শুয়ে।
মোট গাড়ি এসেছে 11টা, দুটো পুলিশের জিপ, বাকি দুটোতে হৃদের বডিগার্ড। 3টি ট্রাকে হৃদের ছেলে পেলে হকি স্টিক লাঠিসোঁটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামলো রাস্তায়। আরিফ, নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। ফাহাদ, রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করলো। হৃদ, আসিফ, কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে উপরের হেডবোর্ডের দিকে তাকালো। রঙ্গনা কুঠির। কাশেম ছেলেটিকে পুলিশ জিপ থেকে নামালো দুজন পুলিশ। হৃদ কমিশনারের দিকে তাকাতেই কমিশনার কাশেমের উদ্দেশ্যে বলল, তুই সামনে যা, আমরা তোকে অনুসরণ করব। খবরদার চালাকি করবি না, তাহলে বেয়ারিশ লাশে মরবি। কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটলো দুজন পুলিশ। শতাধিক মানুষ হওয়ার পরও কেউ শব্দ করছে না। যতটা নিস্তব্ধ থাকা যায় ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই। কাশেমের পেছনে হৃদ, রাদিফ, আসিফ, নিহাল খান, ফাহাদ, আর তাদের পিছনে গোটা শতাধিক মানুষ হাতে হাতে লাঠিসোঁটা নিয়ে পা মিলাচ্ছে। হৃদ খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লীতে খুঁজতে আসতে হবে, এই বিষয়টাই নিহাল খানের জন্য লজ্জাজনক। তিনি সংসদ সদস্যের মন্ত্রী। কোনো কারণে যদি বিরোধী দলের কারোর কানে আজকের ঘটনাটি যায়, তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না। সবচেয়ে বড় কথা, ওনার ছেলে হৃদ খান এখন পর্যন্ত শান্ত, আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না। এখন পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস। সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে, তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লীর ধ্বংস নিশ্চিত। হৃদের ডান হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটাও অনবরত কাঁপছে। এবার সেটা রাগে নাকি দুর্বলতায়, সেটাও বোঝা দায়। সকলেই কাশেমের পিছনে পা মিলালো। নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো সাদা রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে। দিনের শেষ রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে। হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখ চাপলো। জীবনে প্রথম এসব নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভিতরকার তোলপাড় ছটফট বাড়িতে প্রকাশ করার মতো নয়। 3 তলার রঙ্গনা কুঠিরের নিচতলায় হলঘরের দরজা খোলা ছিল। মেঝেতে নাচ গানের আয়োজন ছিল, সেটা চারপাশের পরিবেশ দেখে বোঝা গেল। ঢোল, তবলা মেঝের মোটা বিছানার উপর অবহেলায় পড়ে। বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের এদিক সেদিক ছড়িয়ে পড়ে। একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে। আশেপাশের ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকল ধ্বনি কানে আসতেই নিহাল খান থমথম খেয়ে গেলেন। এসব নিষিদ্ধ গলিতে এসবই হয়, কিন্তু বাবা ও ছেলেদের একত্রে এসব নিষিদ্ধ গলিতে প্রবেশ করায় লজ্জায় পড়ে যান তিনি। রাদিফ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বললেন, আব্বা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা দেখছি বিষয়টা। নিহাল খান পরিস্থিতি বুঝে তিনি দৃষ্টি নত করে মুহূর্তে বেরিয়ে গেলেন। একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধ উলঙ্গ পুরুষটিকে লাথি মেরে ওঠাতে চেয়ে বলল, এই ওঠ ওঠ, এই হারামির বাচ্চা ওঠ। পরপর লোকটার পেট, কোমর ও বাহুতে লাথি মারায় লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না। আরো একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে হাতে মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগলো। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনেই উঠে বসলো, কিন্তু মদের নেশায় দুজনই দুলতে লাগলো। দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষকে টেনে দাঁড় করালো। মদের ঘোরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল, এই রাইতে মায়া দাউন যাইব না, মায়া লাগলে সকাল 5টার পর পাইবেন। আমগো এখানে সব মাই এখন বুকিং চলতেছে।
টাকা অ্যাডভান্স করণ লাগবো আগে। ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটার ডান গালে পড়লো। মাতাল পুরুষটি তেতে উঠে বলল, এই কোন কুত্তার বাচ্চা রে আমারে মারলো, শালা মাদার। আচ্ছা তোমরা এটা বুঝে নাও, এখানে খুব বাজে একটা গালি, বুঝে নিও। তোর মার সাও, এটাও বুঝে নিও। হ্যাঁ, মানে এখানে খুব বাজে দুটা গালি ইউজ করা হয়েছে। যাই হোক, আমরা গল্পে ফিরি। ফের একটা থাপ্পড় মারেন কমিশনার মতিউর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা ঝিমিয়ে উঠল মাতাল লোকটার। নেশার ঘোরে খানিকটা কম, নেশার ঘোরে, আচ্ছা এখানে ঘোরে লেখা, ঘোর হবে, ওকে। নেশার ঘোর খানিকটা কমে আসতে চোখে পড়ল পুলিশের পেছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ। মাতাল লোকটার নাম রিপন। সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতে বলল, স্যার আপনাকে কয়টা মাইয়া লাগবো? অল্প বয়সী মাইয়া আমগো এখানে সাপ্লাই কম, তয় 30 বছরের মাইয়াগুলাও কম না স্যার, মজা পাইবেন এক করে দিয়া। আপনাগরে দিনের লেগা মাইয়া লাগবো নাকি রাইতের লেগা স্যার? মতিউর সাহেব কথা বাড়ালেন না। পাশের মহিলাটি ঠিকঠাক দাঁড়াতে পারছে না, শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে। সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে। মতিউর সাহেব হাতের ফোনে মায়ের একটা ছবি দেখিয়ে বললেন, এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে। মেয়েটা এখন কোথায় সেটা বল, আমাদের এই মেয়েটাকে চাই। রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ার ছবিটা ঝাপসা চোখে দেখে বলল, এই মাইয়াটার মেলা চাহিদা স্যার, এই মাইয়ারে নিতে গেলে এক রাইতের লেগে 1 লাখ দিবেন স্যার। কাল রাইতে এক বুইরা লোক 2 লাখ টাকা দিয়া নিছিল হের লেগা মাইয়াডারে। শালা বুইরা মাদার কচি মাইয়া পাইয়া দফা রফা কইরা দিছে। কাল সারাদিন মায়াডারে স্যালাইন চলছে। আজ রাইতে ভাবছিলাম মায়াডারে কাস্টমারের হাতে তুইলা দিব না, আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠাবো। কিন্তু আবার এই বুইরা তার লগে আরো 3 বুইরা লই আইছে। 3 লাখ টাকা দিয়ে এই মায়ারে আজ রাইতে লইয়া লইয়া গেছে ঘরে। মায়াটা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মায়া চাইলে 2 দিন পর নিতে হইব স্যার। আজ জানি 3 বুইরা কি দশা করছে মায়াডার, এইরা বুঝা এরপর আপনাকে লগে দিতে হইব। দীর্ঘক্ষণ চুপ থাকা হৃদের হিংস্রতা তখনই ফেটে পড়লো রিপনের উপর। হৃদ হাতে রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগলো রিপনের মুখে। হিংস্র গর্জনে চিৎকার করে হৃদ, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার বউয়ের দাম ধরাস? হৃদ খানের বউ এত সস্তা? জানোয়ারের বাচ্চা, আমার বউরে অন্য কারো ঘরে পাঠানোর সাহস তোরে কে দিছে? হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতে বন্দুকও চলল এলোমেলো। চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখে রিভলভার চেপে হৃদ হিংস্রতায় বলল, আমার বউ কই? মুহূর্তে বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া। এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া আপা বলে ডাকে মহিলাকে। রিপন ছিল রাজিয়ার সহকারী, যাকে হৃদ মেরে ফেলেছে। রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল, এই মেয়ে দোতলায় 104 নম্বর ঘরে আছে স্যার। হৃদের গুলি, চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে রঙ্গনা কুঠির থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে। আসিফ, রাদিফ ও আরিফ রিজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দৌড়ে দোতলার ঘরের দিকে গেল। সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলে পেলেও গেল। কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য, ভাই আপনি দ্রুত উপরে আসুন, জরুরি। হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে বুক কাঁপছে, সঙ্গে কম্পিত হাত পা। উপরের ঘরে মায়াকে ওইভাবে 3 জন পুরুষের সঙ্গে দেখাটা হৃদের শতমরণের শামিল। হৃদ উপরে উঠতে পারল না, বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল। হাঁ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে। ঘোলাটে দৃষ্টি দোতলার ঘরের সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো।
হৃদকে আসতে না দেখে বয়স্ক 3জন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকম কাপড় পরিয়ে নিচে নামালো এই কুঠিরের 2জন মেয়েকে দিয়ে। অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো, চোখ, মুখ, গলা, শরীরের সব জায়গায় কামড়ের দাগ, যতটা শরীর দৃশ্যমান। মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা। মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে, সেটা মেয়েটির পা ফেলার হাঁটার ধরনেই বলে দিচ্ছে। বয়স্ক 3জন লোকের বয়সী 50-এর ঊর্ধ্বে হবে, মোটাসোটা ভারী শরীর, শুধু একটা করে আন্ডারওয়্যার পরা। পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে এলো। হৃদ এখনো মেঝেতে দৃষ্টি স্থির করে রাখলো, উপরে তাকানোর সাহস পাচ্ছে না। হৃদের গায়ের ছাই রঙের শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে। আসিফ ডাকলো, ভাই, ভাবি। আসিফ থেমে যায়। রাদীপ বলল, ভাই, এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি। ভাবি। রাদীপের বাকি কথা শেষ করার আগেই হৃদ চোখ তুলে তাকালো। চোখের সামনে মায়ের জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখে করে পানি চিকচিক করে উঠল। হৃদ খান কাঁদছে নাকি সবার ভ্রম? শক্ত চোয়াল, হিংস্র রক্তিম লাল চোখের কোণে জলবিন্দু জমে হৃদের। আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাড়ছে সে। মেয়েটির গড়ন মায়ার মতোই, তবে মায়া নয়। রাদীপ ফের বলল, কাশিমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল সে মেয়েটি অন্য কেউ ভাই, মায়া ভাবি নয়। অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল। উপস্থিত পুলিশ সহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাউ চিৎকার করে বলতে লাগলো, আমাকে বাঁচান স্যার, আমাকে এই নষ্টপল্লী থেকে বের করে নিয়ে যান। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথে তুলে এনেছে। প্লিজ স্যার, দয়া করুন, আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না, এখানে সবাই পশু, আমাকে খুব মারধর করে। আল্লাহর দোহাই লাগে স্যার, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। এই খারাপ লোকগুলো আমাকে দিয়ে কাল থেকে খারাপ কাজ করাচ্ছে। আমি এসব থেকে মুক্তি চাই স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। প্লিজ স্যার, দয়া করুন, প্লিজ। হৃদ ক্লান্ত কিন্তু বেশ শান্ত গলায় বলল, মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দে আসিফ। জি ভাই। মেয়েটির নাম নাদিয়া, মায়ের কলেজেই পড়ে। কাল কলেজ যাওয়ার পথে কিডন্যাপ হয়ে এখানে এসেছে। আসিফ রঙ্গনা কুঠিরের 2টো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে উঠালো। হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেমে থেমে শ্বাস নিচ্ছে। বউ তার ভীষণ দুর্বলতার জায়গা, আর সেই বউয়ের অনাদরের কথা ভেবে হৃদ প্রতি মুহূর্তে হাজার হাজার মৃত্যু হচ্ছিল। হৃদের ভেতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল। এতক্ষণ আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া তার বউ এই খারাপ চক্রে পড়েনি। কিন্তু হৃদের বেয়াদব বউ গেল কই? চলবে। আসসালামু আলাইকুম। তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারতেছো যে আমার এখনো মানে গলা ঠিক হয় নাই, ঠান্ডাও কমে নাই, আগের থেকে আরো বাড়ছে। হ্যাঁ, তো যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। তোমাদের কোনো উপন্যাস বা গল্প রিকমেন্ড থাকলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।